সামনে রাখা তেলেভাজার ফাঁকা ঠোঙাটা মুখের সামনে ধরে কিশোরী সেন কি যেন দেখতে লাগলো। আমি চপে কামড় দিয়ে বললাম, কি হে, ঠোঙার ওপর আবার কিসের সন্ধান করছো? হ্যাঁ, ও না, কিছু না, একটা বিজ্ঞাপন দেখছিলাম, খবরের কাগজে ঠোঙাটাই লেখা। আমি অবাক হয়ে বললাম, বিজ্ঞাপন চপের ঠোঙায়? কি কি দেখি, কিসের বিজ্ঞাপন? কিশোরী ঠোঙাটা আমার হাতে বাড়িয়ে দিল। দেখি ঠোঙার পেছন দিকে ছাপার অক্ষরে লেখা একটা বিজ্ঞাপন। কাগজটা মুড়ে ঠোঙা তৈরি করায় সবটা ভালো করে পড়া যাচ্ছে না বটে, তবে যতটুকু দেখা যাচ্ছে তাতে মোটা মোটা হরফে লেখা, সুলভ মূল্যে বাড়ি, পছন্দের শেষ দিশারি। কাগজটা কিশোরীকে ফিরিয়ে দিয়ে বললাম, বাবা, তা আবার বাড়ি কেনার ধান্দা করছো নাকি হে? না, ঠিক তা নয়, তবে জানোই তো, কিছু একটা জিনিস পেলেই মধ্যবিত্তের স্বভাব এটা, না কিনতে পারলেও একবার অন্তত বাজিয়ে দেখে। জানো তো, মাসের শুরু, এই সময়টা আমরা একটু নভাবি করেই থাকি। মানে তাই আর কি, বুঝতেই তো পারছো, হাতটা নিষ্পিস করছে। আমি মনে মনে ভাবলাম, হাত নিষ্পিস করতেই পারে, তাই বলে একেবারে নতুন বাড়ি? তারানাথ এতক্ষণ চুপচাপ বসে হুঁকোয় টান দিচ্ছিল আর আমাদের কথা শুনছিল। এবার সে তামাকটিকে সরিয়ে রেখে বলল, কি আমাদের নবাব কিশোরী কি বাড়ি কেনার তাল করছো নাকি? হ্যাঁ না, সে সামর্থ্য হয়নি, টাকা পয়সা অনেক লাগবে, জমি জায়গা ঠিক করে দেখতে হবে, বাড়ি কেনা কি আর চারটিখানি কথা ঠাকুরমশাই? ইতিমধ্যে বাইরে ঝোড়ো হাওয়ার সাথে তাল মিলিয়ে তীর বেগে বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ যা গরম ছিল, এই বৃষ্টি না হলে যে কি হতো। ঘরের খোলা জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকে এসে এই গরমে বেশ স্বস্তি দিয়ে যাচ্ছিল। তারানাথ বলল, ঠিকই বলেছ, একটা বাড়ি কেনা চারটিখানি কথা তো নয়। টাকা পয়সা সুবিধা অসুবিধা তো রয়েইছে, তার সাথেও যেটা বড় ব্যাপার সেটা হলো বাড়িটা কোন জমির উপর তৈরি হয়েছে। আমি আর কিশোরী প্রায় একসাথেই বলে উঠলাম, তার মানে? বাড়িটা যে জমির উপর তৈরি বা যে কারণে বাড়িটা বিক্রি করা হচ্ছে সেটার ইতিহাস অনেক সময় ক্রেতাদের সামনে আনা হয় না, আর সেখানেই বিপত্তি। বাড়ি কেনার পর থেকেই শুরু হয় সমস্যা, অলৌকিক অদ্ভুতুরে সব ঘটনা। কোনো জমি কেনার আগেও তাই এসব দিকগুলো একটু খুঁটিয়ে দেখে নেওয়া উচিত। যা বাবা, তার মানে বাড়ি কিনলেও ভূতের ভয়? ধুস, এ আবার কি? বাড়ি তো কিনছি, শ্মশান তো আর কিনছি না। বাড়ি কিনছো, শ্মশান কেননি মানলাম, কিন্তু ভাবো তো, বাড়িটাই যদি শ্মশানের ওপর হয়। অনেকক্ষণ থেকেই আমার মনটা কিরকম ছটফট করছিল। বললাম, তার মানে আরো একটা গল্পের গন্ধ পাচ্ছি এই নতুন বাড়ি কেনাকাটার মধ্যে দিয়ে, কি তাই তো ঠাকুরমশাই? তোমাদের যাই বলি, গল্পের রসদ ঠিক তোমরা বের করবেই। তা গল্প একখান মনে পড়েছে বটে, তবে গল্পই বা কেন বলছি, এসব তো কঠোর বাস্তব। তা বেশ, হোক তাই হোক, চম্পেশ একখানা হোক নাকি, কি বলো বিভূতি? হ্যাঁ, সে আর বলতে, এই ঝোড়ো সন্ধ্যায় চপ মুড়ি হাতে নিয়ে ঠাকুরমশাইয়ের কাছ থেকে গল্পের জন্যই তীর্থের কাকের মতন বসে থাকা। বলুন ঠাকুরমশাই, এই ঝড়ের সন্ধ্যাটা একটু জমিয়ে উপভোগ করা যাক। তারানাথ হেসে বলতে শুরু করলো, যে সময়ের কথা বলছি তখন আমি বিয়ে থা করে সংসার শুরু করেছি। মাঝে মাঝে মনে হতো যে সব ছেড়ে আবার নিজের সেই ভবঘুরে জীবনে ফিরে যাই, কিন্তু তা আর হয়ে ওঠেনি। সংসার জীবনটাই আমার শেষ ঠিকানা হয়ে উঠল। সে যাই হোক, একদিন দুপুরে ভাত খেয়ে দাওয়ায় খাটিয়ার উপর বসে তামাক সেবনে মন দিয়েছি। হঠাৎ একটা খুক খুক কাশির শব্দে সামনে ঘুরে তাকালাম। দেখি পাশের পাড়ার দীনদয়াল রায় এসে দাঁড়িয়েছে আমার বাড়ির সামনে। আমি হাঁক দিলাম, কি হে দীনদয়াল, এই ভর দুপুরে
কি ব্যাপার? মানে ওই একটু তোমার সাথে দেখা করতে এলুম ঠাকুর। ও তাই বুঝি। তা বেশ, এসো, বসো এখানে এই খাটিয়ায়। তা এক ছিলিম তামাক হবে নাকি? এই না না না, এখানে একদম নয়। কোথায় কে দেখে ফেলবে, শেষে বউ আমার জানতে পারলে চেঁচিয়ে বাড়ি মাথায় করবে। দীনদয়ালের সাথে এটা ওটা টুকটাক কথা হওয়ার পর বললাম, তা কি ব্যাপার বলো দেখি। কিছু সমস্যা হয়েছে বলেই তো মনে হচ্ছে। ঝেড়ে কাশো দেখি একবার। দেখো ঠাকুর, সমস্যা যে একটা আছে সেটা তুমি ঠিকই বলেছ, কিন্তু ঠিক কি সমস্যা সেটাই ছাই বুঝতে পারছি না। আমার এক পিস্তুত ভাই আছে বুঝলে, রাখাল দাস। তালপুকুর গ্রামে তার শ্বশুর বাড়ি গো। তার সাথেই একটা সমস্যা হয়েছে। রাখাল দাস বলতে ওই যে শহরে থেকে ব্যবসা করে? তা কি হয়েছে একটু খুলে বলো দেখি। হ্যাঁ গো, তার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর রাখাল তার বউয়ের দৌলতে শ্বশুরের থেকে কিছুটা জায়গা সম্পত্তি হিসেবে পেয়েছিল এই তালপুকুরেই। বউয়ের আবদার, তাই সেখানে একটা ছোটখাটো বাড়ি বানালো। বলতে বাধা নেই, ঈশ্বরের কৃপায় ব্যবসায় দুটো পয়সাও হয়েছিল রাখালের। সে যাই হোক, বাড়ি বানানোর মোটামুটি সব কাজ সম্পন্ন করে সেখানেই বউ ছেলে নিয়ে থাকতে শুরু করে। কিছুদিন থাকার পরই শুরু হলো অদ্ভুত সব সমস্যা। ভৌতিক সব কাণ্ড ঘটতে লাগলো রাখালের পরিবারের সাথে। এই যেমন ধরো, উনুনে ভাত রান্না হচ্ছে, হঠাৎ কোথাও কিছু নেই, হাঁড়ি উল্টে পড়লো। তারপর ধরো গিয়ে রাখালের বউটা একা একা রান্নাঘরে বসে কুটনো করছে, এমন সময় হাওয়ায় ভেসে এলো অদ্ভুত সব হাসির শব্দ, গলার স্বর সব শুনতে পেল। প্রায় দিনই রাতের বেলা বেচারাদের কারোরই ঠিক করে ঘুম হচ্ছে না গো। বন্ধ দরজা জানলাগুলোয় দুমদাম ধাক্কা শব্দ, অথচ দরজা খুলে দেখে কেউ নেই। প্রথমটাই ওরা এসব গ্রামের কারোর দুষ্টুমি ভেবেছিল, কিন্তু যত দিন যেতে লাগলো ওরা বুঝতে পারলে যে গ্রামের কেউই এসব করছে না। এ ব্যাপারে ওরা গ্রামের বয়স্কদের পরামর্শ নিল বটে, তাতেও কোনো লাভ হলো না। সমস্যা লেগেই থাকলো। আচ্ছা, একটা কথা, বাড়ি তৈরির পর গৃহপ্রবেশ অনুষ্ঠান করেছিল নিশ্চয়ই? আরে সব 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 কিছুই করেছিল, কিন্তু তারপরেও এসব ঘটে চলেছে। এইসবের পেছনে যে কি রয়েছে, ওদের সাথে সাথে আমারও এখন সন্দেহ অমঙ্গল কিছু ঘটেছে ওদের সাথে। তাই ঠাকুর, তুমি যদি একটিবার ওখানে যেতে পারো। রাখাল নিজেই এ ব্যাপারে কথা বলতে আসতো তোমার সাথে, কিন্তু আমি মানা করে বলেছি যে আমি তোমায় নিয়ে যাব ওখানে। একটিবার অন্তত চলো ঠাকুর, বেচারা বউ ছেলে নিয়ে বড় বেকায়দায় পড়েছে। আমি চুপচাপ কিছুক্ষণ ভাবলাম, তাজ্জব ব্যাপার তো। নতুন বাড়িতে আবার এসব কি হচ্ছে যে গ্রামের লোকেরাও এ নিয়ে অবাক হচ্ছে। হাতে তো কোনো কাজ নেই, তাছাড়া একটা পরিবার সমস্যায় পড়েছে জেনেও না যাওয়াটা খারাপ দেখায়। দীনদয়াল বড় মুখ করে তার ভাইকে বলেছে আমায় নিয়ে যাবে, তাই দীনদয়ালকে বললাম, তা বেশ চলো, গিয়েই দেখা যাক। কবে যাচ্ছ বলো? এই তো কাল সকালে বেরিয়ে যাব। অসুবিধা কি বলো? আমি নিজেই আসবো গনে তোমাকে নিয়ে যেতে। তৈরি থাকবে। আরও দু একটা কথাবার্তা বলার পর দীনদয়াল বিদায় নিল। আমি মোটামুটি জিনিসপত্র যা লাগতে পারে তার একটা হিসেব করে নিয়ে রাতে গুছিয়ে ফেললাম। পরদিন সকালে দীনদয়াল এলে তার সাথে বেরিয়ে পড়লাম তালপুকুর গ্রামের উদ্দেশ্যে। গরুর গাড়ি একটা আগে থেকেই ঠিক করে রেখেছিল দীনদয়াল। গরুর গাড়ির ছইয়ের ভিতর বসে দুজনে গল্প করতে করতে এগিয়ে চললাম। তালপুকুর পৌঁছতে সকাল গড়িয়ে বেলা হয়ে গেল। আমাদের গাড়ি এসে থামলো গ্রামের একদম শেষ প্রান্তে একটা একতলা পাকা বাড়ির সামনে। গাড়ি থেকে নামলাম, ভাড়া চুকিয়ে দিয়ে দীনদয়াল বলল,
এই হলো রাখালের বাড়ি। তা ছোটর ওপর বাড়িখানা বেশ ভালোই বানিয়েছে। একতলা বাড়ি, সামনের কিছুটা জায়গা, বেড়া দিয়ে ঘিরে ছোট্ট একটা বাগান, বেশ সুন্দর। তবে বুঝলে ভাই দীনদয়াল, বাড়িটা কিরকম যেন একটু নির্জন লাগছে বলে মনে হচ্ছে। আশেপাশে কোনো বাড়ি নেই, গ্রামের একদম শেষ প্রান্তে এরকম একটা বাড়ি। হ্যাঁ ঠাকুর, তা যা বললেছ। এখানে ওর শ্বশুরের এক চিলতে জমি পেয়েছিল। এই দিকটায় আগে গাছপালা আগাছা অনেক ছিল। ওই যে পুকুরটা দেখছো, ওটা চারপাশে তাল গাছগুলো, ওই জন্যই তো এই গ্রামের নাম তাল পুকুর। রাখালের বাড়ির থেকে কিছুটা দূরে তাল গাছে ঘেরা একটা বড় পুকুরও দেখলাম। যাই হোক, আমরা বাড়ির দোরগোড়ায় গিয়ে দাঁড়ালাম। দীনদয়াল বাইরে থেকেই হাঁক দিল, ও হ্যাঁ ভাই রাখাল, বাড়িতে আছো নাকি? হ্যাঁ। কিছুক্ষণ পর বাড়ির ভিতর থেকে বছর 30-এর একজন বেরিয়ে এলো। একদম ছাপোষা চেহারা, দেখতে অনেকটাই দীনদয়ালের মতো, তবে পার্থক্য এই যে এর মুখে দাঁড়ি। বুঝলাম এই তাহলে দীনদয়ালের পিস্তত ভাই রাখাল দাস। রাখাল আমাদের দেখে বলল, ও দাদা, তোমরা এসে গেছো? আমি একদম বুঝতে পারিনি গো। এসো এসো এসো, তোমরা ভেতরে এসো। আসুন ঠাকুরমশাই, ভেতরে আসুন, ভেতরে আসুন। আপনি যে এসেছেন আমাদের ভিটেতে, এইটাই আমাদের কাছে অনেক। আসুন আসুন। আমরা বাড়ির ভিতরে ঢুকতে যাব, আচমকা একটা কিছু উঁচু থেকে ধপাস করে মাটিতে পড়ার বিকট শব্দে আমরা রীতিমতো চমকে উঠে পিছনে ঘুরে তাকালাম। দেখি একটু আগেও যেখানটায় আমরা দাঁড়িয়ে রাখালের সঙ্গে কথা বলছিলাম, কোথা থেকে একটা মোটা বেশ বড় সড় অশ্বত্থ গাছের ডাল এসে সেই জায়গাটায় মাটিতে পড়েছে। ভাগ্যিস আমরা সরে এসেছিলাম, নয়তো ও গাছের অত মোটা ডাল গায়ে পড়লে না মরলেও বেশ জখম হতাম, সন্দেহ নেই। ভারী অবাক হলাম, আশেপাশে এত মোটা অশ্বত্থ গাছ কোথাও রয়েছে বলে তো চোখে পড়েনি। আর এই দিনের বেলা আকাশে এতটুকুও মেঘ নেই, ঝড় নেই যে এটা উড়ে এসে পড়বে। লক্ষ্য করলাম শুধু আমরা না, রাখাল নিজেও যার পর নাই অবাক হয়ে সেদিকে তাকিয়ে রয়েছে। বোধহয় একটু ভয়ও পেয়েছে। আপাত দৃষ্টিতে যার ব্যাখ্যা হয় না, তাকে তো অলৌকিক বলতেই হয়। আর সেখানে দাঁড়িয়ে না থেকে সকলকে নিয়ে ঘরের ভিতরে চললাম। বাড়ির ভিতরটাও বেশ সুন্দর করে সাজিয়েছে রাখাল, দেখে ভারী ভালো লাগলো। রাখালের স্ত্রী মালতী আর তাদের একমাত্র বছর 5-এর ছোট ছেলে কুন্তলের সাথেও কথাবার্তা বললাম। প্রাথমিক নানাবিধ সৌজন্য বিনিময়ের পর রাখালকে বললাম, আচ্ছা রাখাল, তোমার দাদা মানে দীনদয়ালের মুখ থেকে তো কিছুটা শুনেছি, তুমি আমাকে এই জায়গাটা নিয়ে কিছু বলতে পারো? আগে ঠাকুরমশাই, আমার থেকে ভালো আমার স্ত্রী বলতে পারবে। এই গ্রামীয় পৈতৃক বাড়ি তো। হ্যাঁ ঠাকুরমশাই, এই জায়গাটা আমি বাবার কাছ থেকে পেয়েছিলাম। পরে বাবা মারা যাওয়ার পরে এখানে ওকে বলি একটা বাড়ি বানাতে। শহরে ওর ব্যবসা আছে, তবে আমার ভাসুর সেখানে দেখাশোনা করেন। আমরা মাঝে মাঝে যাই। এই জায়গা আগে খুব একটা ব্যবহার হতো না, বড় বড় গাছে ঢাকা বুনো বাগান ছিল। 6-8 মাস আগে সব কেটে পরিষ্কার করে এই একতলা পাকা বাড়ি বানিয়ে আমরা থাকতে শুরু করি। তারপর থেকেই এসব উৎপট সমস্যা, খাবারের থালা উল্টে ফেলে দেওয়া, হাওয়ায় বাতাসে ভয়ঙ্কর সব গলার শব্দ শোনা। সপ্তাহখানেক আগের কথা, একদিন কেবল আমার সন্ধ্যা দিতে একটু দেরি হয়েছিল, তো ঠাকুর ঘরে এসে দেখি তাজ্জব ব্যাপার। সব ধূপ ফুল মালা প্রদীপ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে লণ্ডভণ্ড, যেন কেউ এখানে সত্য তাণ্ডব নৃত্য করে গেছে। কিন্তু আমি নিশ্চিত সেদিন একটুও ঝড় হয়নি যে ছোড়ো হাওয়ায় এইসব হবে। আর আমি ছাড়া এই ঘরে কেউ ঠকেও না। এসব কি হচ্ছে ঠাকুরমশাই? ভয়ে তো সারা রাত ঘুমোতে পারিনি। ঠাকুর ঘরে তাণ্ডব, অবাক করা বিষয় তো। আচ্ছা একটা কথা বলো তো, এই জায়গাটা তো বললে আগে বড় বড় গাছে ঢাকা নির্জন বুনো বাগান ছিল, তারপর গাছ টাছ কেটে তোমরা থাকতে শুরু করলে। এখানে কি কোনো অশ্বত্থ গাছ ছিল আগে? হ্যাঁ,
তা একটা ছিল বটে, মনে পড়েছে, হ্যাঁ। অত মোটা অসত্য গাছ আমি খুব কমই দেখেছি। কাটুরিদের ভাড়া দিয়েই গাছ কাটিয়েছিলাম। সেই গাছখানা কাটতে কি সমস্যা, অনেক কষ্টে সেটা কাটা হলো। ওই আমাদের যেখানে বাগান ছিল পশ্চিম দিকটাতেই ছিল। কিন্তু কেন বলুন তো ঠাকুর মশাই? কি ব্যাপার বলো তো ঠাকুর? একটু আগে বাইরে যেটা হলো সেটা কি? দীনদয়াল, সেটাই তো ভাবছি, কিন্তু উত্তর পাওয়া বাকি আছে। মনে হয় এই সমস্যা এতটা সহজও নয়। বিকেলে খাওয়া দাওয়া সেরে রাখালের বাড়ির উঠোনে বসে আছি। বিকেল বলা ভুল, তখন ওই সন্ধে হব গোধূলির শেষ। গ্রামের সন্ধ্যা বেশ একটা মায়াময় পরিবেশ তৈরি করে, বুঝলে। দূর অদূরের বাড়ি থেকে ভেসে আসা শাঁখ কাঁসর ঘণ্টার শব্দ, মিটমিট করে জ্বলতে থাকা প্রদীপের আলো, গরু ছাগলের পাল নিয়ে চাষির দলের ঘরে ফেরা, সেসব আজকের দিনে আর কোথায়। দাওয়ায় বসে এইসব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি আর ভাবছি একটু তামাক পাওয়া যায় কিনা। রাখাল তার ছেলেকে নিয়ে কোথায় জানি বেরিয়েছে। দীনদয়ালটা বোধহয় ঘরে পড়ে পড়ে ঘুমোচ্ছে। ঘরের ভেতর থেকে টুংটাং ঘণ্টার ধ্বনির শব্দ আসছে, বোধহয় মালতী সন্ধে দিচ্ছে। কিরকম একটা আষ্টে গন্ধ অনেকক্ষণ থেকেই আমার নাকে আসছে। ওপাশের তালপুকুরের গন্ধ বলেই এটা ভেবে নিতাম, যদি না এরপরের ভয়ঙ্কর ঘটনাটা ঘটত। আচমকা একটা বিকট আর্তনাদ শুনে চমকে উঠলাম। আর্তনাদটা এসেছে বাড়ির ভিতর থেকেই। এটা তো দীনদয়ালের গলা। এভাবে চিৎকার করলো কেন? ছুটে ঘরে ঢুকতে যাব এমন সময় আমার চোখ গেল দূরের তালপুকুরের দিকে। আলো অন্ধকারে আমি স্পষ্ট দেখলাম বিরাট কালো মতো কি একটা জিনিস চোখের নিমেষে শুরুত করে মাটি থেকে ৩-৪ তলা বাড়ি সমান উঁচু তাল গাছের মাথায় উঠে গেল। ওটা কি? ব্যাপারটা আমার মোটেও ভালো লাগলো না। ছুটে ঘরের ভিতর এসে দেখি সাংঘাতিক ব্যাপার। দীনদয়াল ঠাকুর ঘরের দোরগোড়ায় জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে। মালতীও চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসেছে। দীনদয়ালকে ধরাধরি করে ঘরে শোয়ানো হলো। তার চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরানো হলো। একটু জল খেয়ে ধাতস্থ হয়ে বিছানায় উঠে বসলো দীনদয়াল। তবে তার চোখ মুখ বলে দিচ্ছে সে প্রচণ্ড ভয় পেয়েছে। মালতী বলল, এখন শরীরটা একটু ঠিক আছে দাদা? কি হলো বলুন তো? আপনি এভাবে চিৎকার করে মাটিতে পড়ে জ্ঞান হারালেন। আরে বাবা, ঘরে শুয়েছিলাম, তুমি সন্ধ্যা দিচ্ছ শুনে বাইরেটা উঠে এলাম। শুয়ে থাকা এই সময় ঠিক না, কিন্তু হঠাৎ ঠাকুর ঘরের দিকে চোখ যেতেই মনে হলো কেউ যেন তোমার পিছনে বসে আছে। কে ওটা দেখার জন্য একটু কৌতূহল নিয়েই এগিয়ে গেলাম। দোরগোড়ায় আসতে যা দেখলাম তাতে আমার গা হাত পা ভয় সাদা হয়ে এলো। বিরাট কালো বিভৎস একটা মূর্তি ঠিক তোমার পেছনে উবু হয়ে বসে রয়েছে। অত লম্বা আর ভয়ানক দেহ কোনো মানুষের হতে পারে না ঠাকুর। হঠাৎ সেই মূর্তি তার মাথাটা ওভাবে বসে থাকতে থাকতেই সম্পূর্ণ পেছন দিকে ঘুরিয়ে আমার দিকে তাকালো। উফ, কি ভীষণ সে মুখ, বলার মতো নয়। কালো কুচকুচে মুখে ধারালো দাঁত, লাল চোখ আর মাথার ওপরে মোষের মতো শিং। অমন বিভৎস জিনিস আমি বাপের জন্মে দেখিনি। হে, আমি চিৎকার করে ভয় জ্ঞান হারালাম। ব্যাপারটা একটু একটু আমার মাথায় ঢুকতে শুরু করেছে বটে। ঠাকুর ঘরে যে আসতে পারে সে তো মালতীর চোখ মুখেও দেখলাম ভয়ের ছাপ স্পষ্ট। সে আঁতকে উঠে মুখে আঁচল চাপা দিল। তাকে বললাম, আচ্ছা তুমি কিছু দেখনি বা বুঝতে পারোনি? আঙ্কে না টাউর মশাই,
ঠিক বুঝতে পারিনি। দাদার চিৎকার শুনে ঘরে দেখি পিছনের দোরগোড়ায় দাদা জ্ঞান হারিয়ে পড়ে আছেন। তবে হ্যাঁ, প্রদীপ জ্বালবার সময় একটা পচা আষ্টে গন্ধ নাকে বারবার পেয়েছিলাম বটে। সেই আগেও এই গন্ধ আমি পেয়েছি। আমি মনে মনে ভাবলাম, তার মানে যে গন্ধ আমি পেয়েছি সেটা ওই পুকুরের গন্ধ নয়, আর ওই তাল গাছের গোড়ায় যে দৃশ্য দেখেছি তা যে পার্থিব কিছু হতেই পারে না, সে ব্যাপারে আমার সন্দেহ খুব একটা নেই। কেবল সেই ঘটনা এদের কাউকে বললাম না। কিছুক্ষণ পরে রাখাল ছেলেকে নিয়ে ফিরে এলো। এসব কথা শুনে সে বেচারা চিন্তায় পড়ল। তাকে ভরসা দিয়ে বললাম, চিন্তা করো না, আমি আছি তো, কালকের মধ্যেই এর একটা ব্যবস্থা করে ফেলব। রাতে ঘটল এক অদ্ভুত ঘটনা। খাওয়া দাওয়া সেরে আমি আর দীনদয়াল একটা ঘরে শুয়েছি। পাশের ঘরে শুয়েছে রাখালের পরিবার। রাত তখন প্রায় 12টা কি 1টা হবে। ঘুমিয়েও পড়েছিলাম বোধ হয়। আচমকা একটা বিকট গোঙানি শুনে ঘুমটা এক ঝটকায় ভেঙে গেল। শব্দটা অনেকটা বেড়ালের কান্নার শব্দ। অনেকক্ষণ ধরে এক নাগারে হতে লাগলো সেটা। শব্দটা আসছে আমাদের ঘরের ঠিক পেছন থেকেই। ছটফট করতে করতে বিছানায় উঠে বসলাম। এ তো মোটেও ভালো লক্ষণ নয়। বসে বসে ভাবছি কি করা যায়। ততক্ষণে দীনদয়ালও ঘুম ভেঙে আমার পাশে উঠে বসেছে। দীনদয়াল কিছু একটা বলতে যাবে, আচমকা মাথার দিকের খোলা জানলা দিয়ে কি একটা জিনিস বাইরে থেকে এসে পড়ল আমার ঘরের মেঝেতে। হ্যারিকেনের আলোয় জিনিসটা দেখে ভয়ে আঁতকে উঠল দীনদয়াল। আমিও চমকে উঠলাম। একটা মানুষের মাথার খুলি। বাইরে থেকে জিনিসটা কেউ ভেতরে ছুঁড়ে ফেলেছে। কে ফেলেছে সেটা দীনদয়াল না বুঝলেও আমি বেশ ভালো মতোই বুঝতে পারছিলাম। আর সেই সাথে এটাও বুঝতে পারছিলাম বেশি দেরি করলেই সর্বনাশ। দীনদয়ালকে বললাম, তুমি নিশ্চিন্তে ঘুমো, আমি জেগে আছি, কোনো ভয় নেই। অনেক রাত অবধি জেগে থেকে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। যে জিনিস দেখেছি তা অন্য আর কেউ দেখলে হয়তো ভয়ে অজ্ঞান হয়ে যেত। জানালা দিয়ে তালপুকুরের পাড়টা দেখা যায়। সেদিকেই তাকিয়েছিলাম এক দৃষ্টে। অন্ধকারে স্পষ্ট দেখতে পাচ্ছি কালো বিরাট কি একটা জিনিস সরীসৃপের মতো তালগাছ পেয়ে একবার উপরে উঠছে আর একবার নিচে নামছে, উঠছে আর নামছে। যাই হোক, রাতটা এরপর মোটামুটি নির্বিঘ্নেই কাটল। খুব ভোরের দিকে একটু চোখ লেগে আসায় ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দাঁতন সেরে হাত মুখ ধুয়ে মুড়ি মুড়কির বাটি নিয়ে সবে মাত্র বসার ঘরে বসেছি। ওদিকে আনাজের ব্যাগ আর থালা নিয়ে পেঁয়াজ ছাড়াতে ব্যস্ত মালতী। রাখাল এসে আমায় বললে, ঠাকুরমশাই, আজ ভাবছি গ্রামের বাজার থেকে দেশি মুরগির মাংস নিয়ে আসবো। আপনার কোনো অসুবিধা? রাখালের মুখের কথা শেষ হলো না। আচমকা কোথা থেকে একটা দমকা হাওয়া এসে এক ধাক্কায় উল্টে দিয়ে গেল মালতীর সামনে রাখা পেঁয়াজ রসুনের থালাটা। ভয় চিৎকার করে উঠল মালতী। আমরা অবাক হয়ে দেখতে লাগলাম সেই হাওয়ার ঘূর্ণিঝড়ে দরজা, জানলা, আলমারির পাল্লায় লেগে ধুমধাম শব্দ হচ্ছে। যেন হাওয়ার বেগে কেউ ঘরে ঢুকে তাণ্ডব নৃত্য শুরু করেছে। যে ঘরে ঢুকেছে তার গলার স্বরটাও এবার বাতাসে ভেসে আমাদের কানে এলো। এখানে মাংস, পেঁয়াজ, রসুন কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি তো আগেই এসব নিষেধ করেছি। এরপরেও না শুনলে শেষ করে দেবো। এ ঘর আমার, আমার। কোথাও কিচ্ছু নেই, কেবল দমকা হাওয়া আর তার সাথে অদৃশ্য এই প্রেতের হাড় কাঁপানো গর্জন। এ আর কেউ নয়, ব্রহ্ম রাক্ষস। এদিকে মালতী ভয় কান্নাকাটি শুরু করে দিয়েছে। রাখাল তাকে সামলাতে ছুটে গেল। হাওয়ায় ভেসে
বেশ খানিকক্ষণ এমন গর্জন তর্জন চলার পর সব শান্ত হয়ে এলো। আমি রাখালকে বললাম, শোনো রাখাল, এসব এখন সরিয়ে রাখো, বাড়িতে সম্পূর্ণ নিরামিষ রান্না করো। তোমার বাড়ির উপর ব্রহ্মরাক্ষসের রোষ পড়েছে। আমি যদি খুব ভুল না করি, ওই প্রেতের বাস ছিল এখানের ওই অশ্বত্থ গাছটায়। তোমরা সেই গাছ কেটে বাড়ি তৈরি করেছ, আর সেটাই ও মেনে নিতে পারেনি। ওর রাগের কারণেই তোমাদের এত সব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এবার বুঝতে পারলে তো কাল কেন সেই অশ্বত্থ গাছের ডাল ভেঙে পড়তে দেখেছিলে? হঠাৎ গল্পের মাঝে কিশোরী বলে উঠল, আচ্ছা একটা কথা, এই ব্রহ্ম রাক্ষসটা কি? মানে আমরা যেটাকে ব্রহ্মদৈত্য বলি সেই জিনিসই কি? অনেকটা তাই, তবে রাক্ষস বা দৈত্য বললাম বলে কখনোই এদের দুষ্ট শক্তি বলে ভেবো না। হতে পারে এরা অশরীরী, তবে এরা যেচে কখনো কোনো মানুষের পিছনে পড়ে না। এদেরকে অত্যন্ত শ্রেষ্ঠ প্রজাতির অপশক্তির মধ্যে ধরা হয়। মৃত্যুর পূর্বে এরা আদতে উচ্চ ব্রাহ্মণ বংশের সন্তান, কোনো কোনো ক্ষেত্রে উচ্চ শাস্ত্রজ্ঞ পণ্ডিত হয়ে থাকে। এদের জ্ঞান মানুষের ধারণারও বাইরে। এরা নিজেরাও মৃত্যুর পর ঈশ্বরের স্তব করে। মৃত্যুর পরেও এদের দেহে থেকে যাওয়া উপবিদ এদের সবার থেকে শ্রেষ্ঠ করে তোলে। এরা হয়তো শয়তান নয়, তবে ক্ষমতা শয়তানের থেকে কম কিছু নয়। তবে এরা যেটা একদম সহ্য করতে পারে না তা হলো অনিয়ম, বিধর্মী কোনো কাজ বা উচ্ছৃঙ্খল জীবনযাপন। আমি বললাম, সেই জন্যই কি তবে পেঁয়াজ রসুনের কথায় অমন বিপত্তি হয়েছিল? তারানাথ সম্মতিসূচক ঘাড় নাড়ল। বললাম, তারপর? রাখালকে সবটাই খুলে বললাম। ব্রহ্মরাক্ষস নিজে একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত। তাকে কোনো রকম কোনো প্রক্রিয়া করে তাড়ানোর উপায় আমার জানা নেই। সে চেষ্টা করাও বৃথা, কারণ তাতে এরা যদি একবার অপমানিত বোধ করে তবে মৃত্যু অনিবার্য। সত্যি বলতে এরা নিজেরা না চাইলে কেউ এদের হাত থেকে রক্ষা পায় না। জানি না রাখাল আদৌ রক্ষা পাবে কিনা, তবে আমি তাকে সেসব কিছু বললাম না। শুধু আশ্বাস দিয়ে বললাম, আজ ব্রহ্ম মুহূর্তে তোমায় একটা পুজোয় বসতে হবে, ঠিক যেখানে অশ্বত্থ গাছের গোড়া ছিল সেখানে। সারা রাত ঈশ্বরের নাম করতে হবে, তাহলেই মুক্তি। ভয় পেও না, আমি থাকবো তোমার সাথে। কথা মতো যজ্ঞের সব আয়োজন হলো। ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ রাত ৩টের সময় আমি আর রাখাল স্নান সেরে সাদা থান গায়ে যজ্ঞে বসলাম। বাগানের পশ্চিম দিকে ঠিক যেখানটায় অশ্বত্থ গাছ ছিল সেখানটায়। প্রারম্ভিক দেহবন্ধন সেরে যজ্ঞের আগুন জ্বালিয়ে রাখালকে তার সামনে বসালাম। ঈশ্বরের মন্ত্র সংকলন, হনুমান চালিসা সব কিছু তার হাতে তুলে দিয়ে বললাম, এগুলো সারা রাত ধরে পড়তে হবে তোমায়। ভয় পেও না, আমি আছি। যাই হয়ে যাক না কেন, সামনে যেই আসুক না কেন, নিজের কাজ থামাবে না। ভরসা রাখো, আমি জানি তুমি পারবে। ঈশ্বর তোমার সহায়। এই বলে আমি চুপ করে দেবীকে স্মরণ করতে লাগলাম। নিজের কাজ শুরু করলো রাখাল। একের পর এক মন্ত্রপাঠ সে নিজের মতো করতে লাগলো। অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয়, সকলই সিদ্ধ হয় তোমারই কৃপায়। এদিকে রাত ক্রমেই ভোরের দিকে এগিয়ে আসছে। প্রায় ঘন্টা খানেক এভাবে চলার পর সামনের বেড়ার ঠিক ওপর লক্ষ্য করলাম একটা চাপ চাপ ধোঁয়াটে ভাব জমাট বেঁধে রয়েছে। ধীরে ধীরে আমাদের চোখের সামনে তা একটা বিকট বিভৎস রূপ নিয়ে দাঁড়ালো। ব্রহ্মরাক্ষস। সেই কালো বিরাট দেহ, গলায় উপবিদ, ফাটার মতো লাল চোখ, বড় দাঁতের শাড়ি আর মাথায় মহিষের মতো শিং, যেমনটা বলেছিল দীনদয়াল। রাখাল তো এসব দেখে রীতিমতো ভয় পেয়ে গেল। তার গায়ের লোম খাড়া হয়ে উঠেছে, তবুও তাকে আশ্বাস দিলাম। এক নাগারে সেই দৈত্য হাওয়ায় ভাসতে ভাসতে শুনে যেতে লাগলো রাখালের অনবরত মন্ত্রপাঠ। অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয়, সকলই সিদ্ধ হয় তোমারই কৃপায়।
রাখালেরও সাহস আর দম দুটোই রয়েছে বলতে হবে। দৃঢ় প্রতিজ্ঞের মতো সে নিজের কাজ করে গেল। মুখে তোমাদের এভাবে বলছি বটে, তবে ও জিনিস চোখের সামনে না দেখলে সেই বিভীষিকা আন্দাজও করতে পারবে না। একদম ভোর রাতে পূব আকাশ সবে সবে লাল হচ্ছে, এদিকে হনুমান চালিসা পাঠ করে চলেছে রাখাল। অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয়, সকল সিদ্ধি হয় তোমারই কৃপায়। রাম রসায়ন আছে তব নিকটে, শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, ব্রহ্মরাক্ষস আমার চোখের সামনে স্বয়ং নিজের অমন হাড় কাঁপানো স্বরে রাখালের সাথে সাথে এই স্তুতি পাঠ করছে। অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয়, সকল সিদ্ধ হয় তোমারই কৃপায়। আরো স্পষ্ট সেই পণ্ডিতের উচ্চারণ। একটা সময় পর ধীরে ধীরে সেই ব্রহ্মরাক্ষস রূপান্তরিত হলো একটা ছোট্ট জ্যোতির্ময় শিখায়, আর তারপর দপ করে আকাশে উড়ে গেল। এদিকে হাতের চালিসা ফেলে মাটিতে পড়ে জ্ঞান হারালো রাখাল। বুঝলাম তার লক্ষ্য সিদ্ধ হয়েছে, ব্রহ্মরাক্ষসের আত্মা মুক্তি পেয়েছে। রাখালের পরিবার এবার পুরোপুরি মুক্ত। তারপর আর কি, তাকে ঘরে এনে চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরানো হলো। মুক্ত হলো আত্মা, মুক্ত হলো একটা পরিবার। তারানাথ থামল। সত্যি ভূতের মুখে রাম নামের এমন আশ্চর্য কাহিনী আগে কখনো শুনিনি। বেশ জমলো আজকের আড্ডাটা। তবে একটা কথা অনেকক্ষণ ধরে মাথায় ঘুরপাক খাচ্ছিল। বললাম, আচ্ছা আপনি তো বললেন ব্রহ্মরাক্ষস সহজে মানুষের পেছনে পড়ে না, তাহলে রাখালের ক্ষতি করলো কেন? বললাম যে ওই রাক্ষসের বাসস্থান ছিল সেই অশ্বত্থ গাছটা, সেটা কেটে তার থাকার জায়গায় ওরা ঘর বানিয়েছিল। কারোর অধিকারে হাত পড়লে সে কখনোই ছেড়ে কথা বলে না, সে মানুষ হোক বা ভূত। অধিকার বোধ তো সকলের রয়েছে, পশুদের মধ্যেও আছে। আর রইল বাকি ক্ষতি, ব্রহ্মরাক্ষস পারলেই রাখালকে নির্বংশ করতে পারত, কিন্তু সেও তো ঈশ্বরের সাধক। ঠাকুর ঘরে পুজোরত মালতীকে মেরে ফেলার ধৃষ্টতা সে কখনোই করবে না। বুঝলে অফিসের বাবুরা? আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।